আরে ছি, আমি তোর মা হই। আমার সাথে এই কাজ করিস না বাবা। দয়া করে আমায় মা কর বাবা। আমার সাথে এই সর্বনাশ করিস না। আরে মা, কিছু হবে না, কেউ জানবে না। তুমিও অনেক মজা পাবে, আমিও অনেক মজা পাবে। আরে বেশি সময় লাগবে না, তাতে বের হবে। আচ্ছা ঠিক আছে, তোর বাপ যেন না জানে। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। দীর্ঘ 5 বছর পর চৌধুরী বাড়িতে প্রবেশ করছে চৌধুরী বাড়ির বড় ছেলে রিক চৌধুরী। তবে সে একা নয়, তার সাথে আছে তার বাগদাতা নিশা শেখ। এতদিন পর বাড়ির ছেলে বাড়ি ফিরলেও মন থেকে খুশি হতে পারছেন না চৌধুরী বাড়ির সদস্যরা। কারণটা হলো চৌধুরী বাড়ির মাথা এনামল চৌধুরীর অসুস্থতা। চৌধুরী পরিবার, এই চৌধুরীদের সবাই জানে অত্যন্ত অহংকারী হিসেবে। তবে এই ধারণা আদেও সত্য কিনা তা জানা নেই কারো, কারণ এরা তো আর সহজে জনসম্মুখে আসে না নির্বাচনের দিনগুলো ছাড়া। তবুও গদিতে বসে দুই একটা দেশের উন্নয়ন করে বলে জনগণ প্রতিবারই চৌধুরীদের ভোট দেয়। চৌধুরী বাড়ির প্রায় সব সদস্যই রাজনীতির সাথে জড়িত। এনামুল চৌধুরী হলেন অবসরপ্রাপ্ত নামকরা রাজনীতিবিদ এবং তার স্ত্রী রাহেলা চৌধুরী অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। ওনাদের 2 ছেলে, বড় ছেলে আসাদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী স্বপ্না চৌধুরী ম্যাজিস্ট্রেট। ওনাদের 2 ছেলে রিক চৌধুরী ও মুগ্ধ চৌধুরী, দুইজনই রাজনীতির সাথে জড়িত। আর ছোট ছেলে আসিফ চৌধুরী ও স্ত্রী হেনা চৌধুরীও রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মেয়ে তাসনিমা অনেক ছিলে, তারা অবশ্য রাজনীতির সঙ্গে জড়িত না, তারা পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত। দেশের প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে চৌধুরী পরিবারের অন্যতম। স্বপ্না চৌধুরী বসে মাত্র নিচে এসেছেন শ্বশুরের ঘর থেকে, চোখে পানি চকচক করছে। এনামুল চৌধুরীর অবস্থা ভালো ঠেকছে কারো, সবাই তার কাছে। শাশুড়িকে কোনো মতেই ঠিক রাখতে পারছেন না। এত গভীর শক্ত ধাঁচের মানুষটা স্বামীর ওই অবস্থায় নিজেকে ধরে রাখতে পারছেন না, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। স্বপ্না চৌধুরীর সদর দরজার দিকে চোখ পড়তেই নিজের কলিজার টুকরাকে দেখে আর নিজেকে আর ধরে না রাখতে পেরে দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। রিক মায়ের মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করে বলে উঠল, মা এভাবে কেঁদো না, দাদাজানের কিছু হবে না, এভাবে ভেঙে পড়ো না। নিশা স্বপ্না চৌধুরীকে ধরে বলে উঠল, আন্টি চিন্তা করবেন না, স্নিগ্ধা দেশের বাইরে থেকে ডাক্তার এনেছে, দাদাজান সুস্থ হয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করুন, সব ঠিক হয়ে যাবে। স্বপ্না চৌধুরী বলে উঠলেন, আব্বার অবস্থা ভালো না, কবে থেকে বলছি আসতে, আজ এলি। চল বাবা, দাদার কাছে যাবি, মানুষটা তোকে দেখার জন্য ছটফট করছে। বলেই রিকের হাত ধরে টেনে ওপরে নিয়ে গেলেন এনামল চৌধুরীর ঘরে, আর তার পিছু পিছু নিশা ছুটে গেল। রিককে দেখেই রাহেলা চৌধুরী ছুটে এসে কেঁদে উঠলেন। সবাই ছলছল চোখে রিকের দিকে তাকালো। রিক দাদিকে কোনো মতে সামলে দাদার কাছে এসে হাত শক্ত করে ধরল। এনামল চৌধুরী আদরের নাতিকে দেখে কষ্ট করে হেসে আসতে বলে উঠলেন, এসেছিস, আমার আর কোনো চিন্তা নেই, এবার শান্তিতে মরতে পারবো। স্বামীর এমন কথা শুনে রাহেলা চৌধুরী কেঁদে উঠলেন। স্নিগ্ধা বলে উঠল, দাদাজান কিছু হবে না, আল্লাহ আছেন, ডাক্তাররা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, তুমি ভেঙে পড়ো না। এনামুল চৌধুরী আবারও হেসে বলে উঠলেন, আমার ওইসব ডাক্তার আর লাগবে না, তুই শুধু একবার আমার অথৈ মাকে এনে দে না, মরার আগে একবার দেখবো মেয়েটাকে, এই ইচ্ছাটা পূরণ কর না দাদা। দাদাজানের মুখে অথৈ নামটা শুনতেই বুকের মধ্যে হঠাৎ সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। চোখার সামনে ভেসে উঠল কিছু স্মৃতি, না চাইতেও মুখ দিয়ে অস্পষ্টভাবে উচ্চারিত হলো, বোকা পাখি। যা না দাদা, একটাবার মেয়েটাকে নিয়ে আয়, কতদিন দেখিনি, ধর এটা আমার শেষ ইচ্ছা। হেনা চৌধুরী বলে উঠলেন, কিন্তু অথৈ কোথায়, ওর সাথে তো কারো যোগাযোগ নেই ওই দিনের পর থেকে। এরপর একের পর এক কথা শুরু হলো, সবাই এক কথা, অথৈকে কোথায় পাবে সে তো। তবে এই কোনো কথায় হয়তো রিকের কানে যাচ্ছে না, সে ডুব দিয়েছে পুরো স্মৃতির পাতায়। এদিকে নিশার চোখমুখ রাগে লাল হয়ে এলো, তবে কাউকে কিছু বলে না, শুধু মনে মনে বলল, আপদ গিয়েও যায়নি। সবার গুঞ্জন থেমে যায় যখন তাসমিন রিকের সামনে এসে বলে, ভাইয়া আমি জানি অথৈ কোথায় আছে। সবাই একসাথে তাসমিনের দিকে তাকালো। তাসমিন একবার সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমি ওকে বলে দিয়েছি, ও হয়তো 10-15 মিনিটের মধ্যেই চলে। দাদা যান, কারো মেইলি কণ্ঠস্বরে সবাই দরজার দিকে তাকালো।
শাড়ি পরিহিত এক রমণী দাঁড়িয়ে আছে আর তার ডান হাতের আঙ্গুল ধরে দাঁড়িয়ে আছে একটা 4-5 বছরের বাচ্চা ছেলে। রমণী আবারও বলে উঠল, দাদাজান, আমি এসেছি। একসময়ের অতি পরিচিত কণ্ঠস্বরে রিক পিছনে ফিরে তাকালো, আর তাকাতে অবাধ্যে চোখজোড়া আটকে গেল তার বোকা পাখির ওপর। আজ কতদিন পর দেখছে তার বোকা পাখিকে। কিন্তু হঠাৎ চোখজোড়া পাশের বাচ্চাটার দিকে যেতেই ভ্রু কুঁচকে এলো। বাচ্চাটার ডাগর ডাগর চোখে তাদের দিকে তাকাচ্ছে। রাহেলা চৌধুরী বলে উঠলেন, অথই মা। অথই কারো অনুমতির পরোয়া না করে চিরচেনা মানুষগুলোর মাঝে এসে দাঁড়ালো। অথই কোনো দিকে না তাকিয়ে সোজা এনামুল চৌধুরীর কাছে গেল রিককে ডেঙিয়ে। অথই নরম হাতে এনামুল চৌধুরীর মাথায় হাত বুলিয়ে বলে উঠল, তোমার অথই মা এসেছে দাদাজান, তোমার কিছু হবে না, আল্লাহ আছেন, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। কেমন আছিস তুই? একবার ওই বুড়ো কথা পড়ল না তোর? কেন চলে গেলি তুই আমাদের রেখে? এই তো এসেছি আমি, সব ঠিক করে দিব। তোমার অথই আর ছোট নেই তো, বড় হয়েছে। আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই যেন কথা বলতে ভুলে গেছে, শুধু তাকিয়ে তাকিয়ে অথইকে আর বাচ্চাটাকে দেখছে। তখনই ছোট বাচ্চাটা অথইয়ের শাড়ির আঁচই টেনে ধরে বলে উঠল, আম্মু, কে এটা? এনামুল চৌধুরী একবার বাচ্চাটার দিকে তাকায়। একেবারে অথইয়ের মতো দেখতে, মায়ের মতোই ডাগর ডাগর চোখ, কাঁচা হলুদের মতো গায়ের রং। অথই একবার আর চোখে সবার দিকে তাকিয়ে মিষ্টি হাসে। বাচ্চাটার হাত এনামুল চৌধুরীর হাতের ওপর রেখে বলে উঠল, এটা তোমার বড় দাদু সোনা, আর দাদাজান, ও আমার ছেলে রুহান। এই কথা যেন কোনো বিস্ফোরণ ঘটিয়ে দিল চৌধুরী বাড়িতে। সবাই কি বলে উঠল। অথই সবার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে রুহানকে কোলে নিয়ে বলে উঠল, সোনা, বড় দাদু অসুস্থ, বড় দাদুকে বলো তো দাদু সুস্থ হয়ে যাবে, যাতে চিন্তা না করে। রুহান তার মায়ের কথায় অথয়ের কোল থেকে নেমে গুটি গুটি পায়ে এনামুল চৌধুরীর কাছে গিয়ে ওনার মাথায় হাত রেখে বলে উঠল, তুমি চিন্তা করো না, আমি গডের কাছে প্রে করব যাতে তুমি সুস্থ হয়ে যাও। জানো, আমার আম্মু ডাক্তার তোমাকে ঠিক করে দেবে, তুমি চিন্তা করো না, কেমন? বলেই খিলখিল করে হেসে দেয়। অথয় মিষ্টি হেসে রুহানকে কাছে টেনে বলে উঠল, দাদাজান, আমি রিপোর্ট দেখেছি, চিন্তা করো না, কিছু হবে না, একটা ছোট সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। এখন এমন হওয়ার কারণ হয়তো তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই হয়তো। এখন ঘুমাও, এই সময় ঘুমানো প্রয়োজন। আর তাসমিন, এই রুমে ভিড় করা যাবে না দাদাজানের, অসুবিধা হবে। আর আমি বুঝতে পারছি না কেন সার্জারি করতে এত লেটের কারণ। যাই হোক, তাসমিন বলে উঠল, আচ্ছা তোমরা এবার চলো, এখন থেকে দাদাজান ঘুমাবে। অথই চলো, একটু ফ্রেশ হয়ে নেবে, এয়ারপোর্ট থেকে তো সরাসরি এসেছো। না, তার দরকার নেই, আমি কিছুক্ষণ পর চলে যাব। তখনই রাহেলা চৌধুরী এসে অথয়ের হাত বলে উঠলেন, এখানে থাক না কটা দিন, কতদিন পর এসেছিস, আর এই পিচ্চিটার সাথেও তো আলাপ নেই আমাদের, কি তার সাথে একটু আলাপ করতে হবে না? তখনই হেনা চৌধুরী বলে উঠল, কিন্তু এই বাচ্চাটা? রাহেলা চৌধুরী হাত উঠিয়ে হেনা চৌধুরীকে থামিয়ে বলে উঠলেন, ও আমার নাতনির ছেলে, এই বিষয়ে এখন কেউ কোনো প্রশ্ন করবে না, এবার সবাই যার যার রুমে যাও। কিন্তু দাদি, কোনো কিন্তু না, এটা আমার আদেশ, যা এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। অথই এবার না চাইতেও হ্যাঁ বলল, কারণ আর যাই হোক সে অকৃতজ্ঞ না, দাদির আদেশ ফেলা তার পক্ষে সম্ভব না। তবে মনে মনে ভেবে নিল, দাদুজানের সার্জারি হয়ে গেলে এই বাড়ি থেকে চলে যাবে সে। এই বাড়ি তার জন্য নিষিদ্ধ হয়েছে অনেক আগেই, আর নিষিদ্ধ জায়গায় সে থাকতে চায় না। কথাগুলো ভাবতে ভাবতে চৌধুরী বাড়ির বিশাল করিডর দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমার চোখে ভাসছে কিছু স্মৃতি। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার হাতে টান পড়ল। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আমি ভয় চোখ খিচিয়ে বন্ধ করলাম। তখনই আমার কানে আসলো, তোর সাহস কিভাবে হয় অন্য পুরুষের সংস্পর্শে আসার? এই বাচ্চা কার?